ডক্টর রবি কুমার বর্মা নিজের ঘরে চিকিৎসায় বসেছেন। সকাল দিয়ে বেশ রোগীর ভিড়। বেশ নাম করা ডাক্তার তিনি। এই গ্রামের শুধু না, সঙ্গে পাশাপাশি যত গ্রাম আছে বেশ ভালোই নাম ডাক আছে এই ডাক্তারের। হ্যাঁ, তো আপনার কি হয়েছে? আপনি পাশে রাখা টেলিফোনটা বেজে উঠল। ডাক্তারবাবু হাতের কলমটা টেবিলে নামিয়ে টেলিফোনটা কানে নিয়ে বলল, হ্যালো। টেলিফোনের ওপর দিয়ে ফিসফিসে গলায় একটা লোক বলল, এটা কি ডাক্তার বাবুর নাম্বার? হ্যাঁ বলুন। ডাক্তার বাবু বোধ হয় আমায় চিনলেন না। না, আমি তো সত্যি চিনতে পারলাম না। হয় হয়, ইয়া আমি কি শ্যামাচরণ বাড়ুজ্জে। ও হো হো, শ্যামাচরণ বাবু। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। শরীরটা একটু ভালো তো? ডাক্তারবাবু ওটার জন্যই তো আপনাকে টেলিফোন করা। হ্যাঁ বলুন। আমার আবার সেই আগের মতনই হয়েছে ডাক্তারবাবু। শরীরে এক ফোঁটাও শক্তি নাই, উঠে দাঁড়াতে অবধি পারছি না। মনে হচ্ছে আর বাঁচবো না। দেখুন, বাঁচতে চাইলেই বাঁচতে পারবেন। আচ্ছা, যে টেস্টগুলো আপনাকে করতে বলেছিলাম সেই টেস্টগুলো কি করেছেন? আগে না ডাক্তারবাবু। দেখেছেন? তাহলে আমি বুঝবো কেমন করে যে আপনার কি হয়েছে? বেশ 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 বেশ, ছাড়ুন। আপনি আসলে বেশ ভালো হতো। টেলিফোনের ওপার দিয়ে অনেকক্ষণ দিয়ে কোনো কথা এলো না। অনেকক্ষণ পর সে বলল, আসলে ডাক্তারবাবু, আমার চাকর পঞ্চু দিন 10 হলো দেশে গেছে, বুঝলেন। আমি আপনি আসুন না ডাক্তারবাবু, দেখে যান একবার, নইলে ডাক্তারবাবু মরেই যাব এবার। আচ্ছা বেশ, ঠিকানাটা বলুন। আজ শুক্রবার, আজই আসার চেষ্টা করছি। লোকটা আবার অনেকক্ষণ থেমে বলল, আপনি নয় কালই আসুন ডাক্তারবাবু, রাতে এধারে না আসাই ভালো। কেন? তেমন কিছু না, আগে বর্ষাকাল তো, রাস্তাঘাট তেমন ভালো না। ঠিকানাটা বলুন, তবেই তো যাব। ডাক্তারবাবু বলছি, আপনি কিসে আসবেন? আমি নিজের এই গাড়িতে যাব। এই গ্রামে আসতে দুটো রাস্তা আছে, বুঝলেন। একটা সড়ক পথে আর একটা নৌকা করে আসতে পারেন। গাড়িতে এলে সোজা চলে আসবেন নবাগ্রাম, দেখবেন দোতলা একটা ঘর আছে। এই গ্রামে আমারই ওই একটা দোতলা ঘর ডাক্তারবাবু, আর নেই। আমার নাম বলবেন, সবাই চেনে। আর যদি নৌকায় আসেন তো আপনাকে রামঘাট অবধি হেঁটে এসে ওখান থেকে নৌকায় আপনাকে আসতে হবে, কিন্তু সকাল সকাল আসবেন, বুঝলেন। যদি আপনি দুপুরে নৌকায় যাবেন তো এখানে আস্তে আস্তে বেশ রাত হয়ে যাবে। আগে ডাক্তারবাবু জানেন তো, ওই নদী পথে এক গ্রামের পাশ দিয়ে নৌকাটা আসে। ওই গ্রাম পেরিয়ে গেলেন তো ঠিক আছে, কিন্তু যদি এই গ্রাম পার হওয়ার আগে অন্ধকার নেমে যায়, ও মাঝিরা নদী পার করাবে না, ওই নৌকা ওখানেই দাঁড় করাই দিবে। ওপারের লোক ওপারে, আর এপারের লোক এপারে। স্ট্রেঞ্জ, কিন্তু কেন? কোনো বিশেষ কারণ?
ও যে গ্রামটার কথা বললাম না, ও গ্রামে আছে রমা প্রসাদের বাগান বাড়ি। ও ঘর তো দূর, ও ধারে কাছেও কেউ ঘেঁষে না। মাঝিরা ও জন্যই তো নৌকা পার করায় না। অনেক মাঝিরা দেখেছে রমাপ্রসাদ নৌকা দেখলেই সেই নৌকা দাঁড় করাতে বলে। যদি কেউ ভুলে দাঁড়িয়ে পড়ে, রমাপ্রসাদ ওই নৌকাতে চেপে আসে, আর ওই নৌকা মাঝ নদীতে গেলেই ডুবে যায়। যে মাঝিরা বেঁচে ফিরেছে তাদের মুখেই শোনা ডাক্তার বাবু। তবে দিয়ে তো কেউ নৌকা পারাপার হয় না রাতের বেলায়। সে ফালতু। শুনুন, সেরকম আমার কোনো চিন্তাও নেই। আমি অবশ্য গাড়িতেই যাব। নৌকায় গেলে সৌভাগ্য হতো রমাপ্রসাদকে দেখার। বেশ ঠিক আছে, আমি কাল সকালবেলাতেই বেরিয়ে যাব। দুপুর দুপুর হয়তো পৌঁছে যাব। ঠিক ঠিক। বেশ, তাহলে আমি রাখছি। শরীর খারাপ, সাবধানে থাকুন একটু। কাল আমি আসছি। টেলিফোনটা কান থেকে নামিয়ে রেখে ডাক্তার মনে মনে বললেন, ভূত কি সব। পরের দিন সকাল, ডাক্তার নিজের সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর দিয়ে বেরিয়ে নিজের জিপ গাড়িতে উঠে চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন ঘর দিয়ে। ছ থেকে 7 ঘন্টার মতো চলার পর ডাক্তার পৌঁছালেন শ্যামাচরণ বাবু ঘরের কাছে। ঘর খুঁজতে বেশি বেগ পেতে হয়নি। যেমনটি তিনি বলেছিলেন, ওই গ্রামে একটি মাত্র শুধু দোতলা বাড়ি। ঠিক সেরকম ঘটনাটা ঘটল। ডাক্তার নিজের গাড়িটা ওই ঘরটার সামনে দাঁড় করিয়ে দুবার হর্ন বাজালেন। কিছুক্ষণ অপেক্ষা করতে ঘরের ভেতর দিয়ে একটা রোগা লোক বেরিয়ে আসলেন। আসেন ডাক্তার বাবু, আসেন আসেন আসেন। আমার এই ছোট্ট ঘরটাতে আপনাকে স্বাগত জানাই। ডাক্তার নেমে একটু মুচকি হেসে নমস্কার করল। হ্যাঁ, চলুন। শ্যামাচরণ বাবু ডাক্তারকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন। আসেন বাবু, আসেন আসেন আসেন। একটা পুরনো কাঠের চেয়ার দেখে শ্যামাচরণ বাবু ডাক্তারকে বললেন, এখানে বসেন ডাক্তার বাবু, আমি একটু জল টলের ব্যবস্থা। আরে আরে ছাড়ুন 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 ছাড়ুন, আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি সব খেয়ে এসেছি বাড়ি থেকে। আপনার তো শরীর প্রচণ্ড খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, বসুন বসুন। লোকটা ডাক্তারের সামনে আরও একটা চেয়ারে বসে পড়ল। আসলে ডাক্তার বাবু জানেন তো, এ পঞ্চুটা থাকলে আমার অসুবিধা সেরকম কিছু হয় না। ও দেশে চলে গেল আর আমি রোগে ভুগতে লাগলাম ডাক্তার বাবু। আমি আসতাম, কিন্তু কি বলেন তো, এতটা শরীর খারাপ লাগছে যে আপনাকে কি বলি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আপনার সমস্যাটা কি বলুন। লোকটা অনেকটা নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করল। ওই আর কি, সেই আগের মতোই শরীর খারাপ ডাক্তার বাবু। সেই মনে হচ্ছে শরীরটা ভেতরে ভেতরে টানছে। লোকটা বলা শুরু করলো। কথা বলে ওষুধ লিখতে লিখতে বিকেল হয়ে গেল। আকাশের মুখ ভার। এই নিন ধরুন, শুনুন,
আমি যে যে টেস্টগুলো দিয়েছি এই টেস্টগুলো কিন্তু করাবেন। আর যে যে ওষুধগুলো লেখা আছে আপনি কারুককে না কারুককে দিয়ে একদম ওষুধগুলো নিয়ে আসা করিয়ে সময় মতন খাবেন। আপনি এই ওষুধগুলো সময় মতন ঠিক করে খেলেই আপনার শরীর ঠিক হয়ে যাবে। তো আজকে আমি চলি, মেঘের মুখও প্রায় ভার, একটু পরে মনে হয় বৃষ্টি নামাবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আসেন আসেন আসেন। বেরোতে বেরোতে দমকা বাতাস সমেত মুষলধারায় বৃষ্টি শুরু হলো। এ দেখেছেন কাণ্ড? তো ডাক্তারবাবু যাবেন কেমন করে? সেই তো দেখছি, ভারী বিপদে পড়লাম তো শ্যামাচরণ বাবু। চলে তো যেতাম, কিন্তু বৃষ্টিতে যা আপনাদের রাস্তার অবস্থা, কিছুই তো দেখাও যাবে না। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু। আপনি বরং এক কাজ করুন, কিছুটা সময় আমার এখানেই থেকে যান, বুঝলেন? বৃষ্টি থামলে নয় যাবেন, ঠিক আছে? ডাক্তার উপর নিচ মাথা নাড়া দিয়ে চেয়ারে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। বৃষ্টি জোরে জোরে পড়ছে, ঘরে জানলা দরজাগুলো সব জোরে জোরে শব্দ করছে। অপেক্ষা শুরু বৃষ্টি থামা। অনেকটা সময় পার হলো। ডাক্তার নিজের পকেট থেকে মোবাইলটা বার করে সময় দেখলেন রাত 10:30। বৃষ্টিটাও একটু থেমেছে। আচ্ছা, বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে, তো আমি বেরিয়ে পড়ি, নাহলে রাত হয়ে যাবে অনেক। আসেন আসেন আসেন। ডাক্তার নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে গাড়িতে উঠল। শ্যামাচরণ বাবু ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার গাড়িটা স্টার্ট করার জন্য চাবি ঘোরাল। গাড়িটা কিছু সময় শব্দ করে আর কোনো সাড়া দিল না। ডাক্তার হতাশ হয়ে গাড়ি দিয়ে নামলেন। শ্যামাচরণ বাবু তার সামনে এগিয়ে এলেন। হ্যাঁ বলছি যে এই সামনে সামনে কি কোনো কি মিস্ত্রি পাওয়া যাবে? শ্যামাচরণ বাবু গম্ভীরভাবে মাথা নাড়াল। কি আর ডাক্তারবাবু, এত রাতে তো কোনো মিস্ত্রি পাবেন না। আবার বৃষ্টি হয়েছে তো তাদের টিকিটও পাওয়া যাবে না। দেখেছেন কি জ্বালায় পড়লাম। লোকটা অনেকক্ষণ কিছু চিন্তা করে বলল, ডাক্তারবাবু, বলছি কি, আজ রাতটা নয় আপনি আমার এখানে কাটিয়ে নেন। ওই চিড়ে মুড়ি কিছু আছে ঘরে, আপনি আর আমি দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। আরে না 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 না, সে কি করে হয়? আরে আরে ঠিক আছে ঠিক আছে। আসেন 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 আসেন, ভেতরে আসেন। ডাক্তার ভেতরে পা বাড়াতে যাবে এমন সময় পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। ডাক্তার বাবু, আপনি একবার বাড়িতে আসতে পারবেন? আমার ছেলের প্রচন্ড জ্বর, আপনি আসতে পারবেন? কিন্তু আমি তো এখন বাইরে আছি। আপনি আসেন ডাক্তার বাবু, খুব দরকার। আহা শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আমার একবার চেম্বারে চলে আসুন,
আমি এখান থেকে কল করে ওষুধ বলে দিচ্ছি, ওই ওষুধটা একটু কষ্ট করে নিয়ে নিন এসে। এখন আপাতত ওইটা খাওয়ালে একটু আরাম পাবে সে। আর আমি যত তাড়াতাড়ি পারছি আমি আসছি। ডাক্তার কলটা কেটে শ্যামাচরণ বাবুর মুখের দিকে তাকালেন। শ্যামাচরণ বাবু, আমাকে যে এক্ষুনি বেরোতে হবে। এত রাতে যাবেন কোথায়? যেতে তো হবেই, একজনের শরীর খুবই খারাপ, আমি না গেলে হবেই না। আমি ওষুধ লিখে দিয়েছি, কিন্তু সেটাতে একটুক্ষণের জন্য শান্তি পাবে, আমি না গেলে তো হবেই না। লোকটা অনেকক্ষণ চিন্তা করে বলল, আরে ডাক্তারবাবু, আপনার তো গাড়ি খারাপ, যাবেন কিসে? নৌকা। এত রাতে কোনো বেটার ছেলে আপনাকে নদী পার করাবে না, কেউ যাবে না। টাকা দিলে সবই হয় শ্যামাচরণ বাবু, বুঝলেন? সামান্য কিছু খরচ বাঁচাতে গিয়ে একজনের জীবন বাঁচাবো না, এটা কি করে হয়? দেখি যাই, কেউ না কেউ তো যাবেই। লোকটা অনেকক্ষণ ভেবে বলল, বেশ, চাইছেন যখন যান, দেখেন কেউ পার করায় কিনে। যদি করায়, বা একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি নৌকা উদ্দেশ্য করে ডাকে, সাড়া দেবেন না কিন্তু। আরে সে ঠিক আছে, আপনি একটা ছোট্ট উপকার করে দিলে বেশ ভালো হতো। আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি। কাল সকালবেলাতে মিস্ত্রি দিয়ে সারিয়ে আমি আপনার গাড়িটা আপনার ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। অসংখ্য ধন্যবাদ শ্যামাচরণ বাবু, তাহলে আমি আজ চলি। বলে ডাক্তার গ্রামের অন্ধকার রাস্তা ধরে হাঁটতে থাকে। অনেকটা পথ হাঁটার পর একটা নদী নজরে এলো। পাড়ে কিছু নৌকাও দাঁড় করানো আছে, কিন্তু কোনো মাঝি নেই কোথাও। কেউ আছেন? না, কোনো সাড়া এলো না। ডাক্তার আবার ডাকতে গিয়েও কিছু একটা দেখে থেমে গেল। এক ধারে মশালের মতো কিছু একটা জ্বলছে মনে হচ্ছে। সেই দেখে ডাক্তার সেদিকে হাঁটতে লাগলেন। সামনে যেতে কিছু লোক নজরে এলো। ও মাঝি ভাই, রামঘাট যাবে নাকি? তারা নিজেদের মধ্যে কিছু কথা বলতে লাগলো। কথাগুলো এত আস্তে কিছুই শোনা গেল না। কেলো যাবে? আগে বাবু, আমরা তো রীতে বেলায় যাবনি, মধ্যেখানে রমাপ্রসাদের এলাকা পড়ে কিনা, তাই যাবনি বাবু। আরে ধুর, ওসব কিছু হয় না, চলো চলো চলো। আরে আমি একজন ডাক্তার, এখানে এসেছিলাম একজনের চিকিৎসা করতে। বৃষ্টির জন্য গাড়ি স্টার্ট হচ্ছে না, তাড়াতাড়ি চলো, আমি না গেলে হবেই না। তারা আবারও নিজেদের মধ্যে কিছু গুজগুজ করতে লাগলো। 1000 টাকা দেবো, তাও যাবে না? চলো 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 চলো, আমাকে পৌঁছাতে হবেই। সে বলেন কি, 1000 টাকা? চলেন, কিন্তু বাবু পরিস্থিতি খারাপ বুঝলে আমি ধারেই দাঁড়াই পড়বো। আরে ধুর, চলো তো, সব ফালতু জিনিস কিচ্ছু হয় না ওগুলো, চলো। ডাক্তারের কথাই হোক বা টাকার লোভে ওদের মধ্যে একজন যেতে রাজি হলো। পার দিয়ে নৌকা ঠেলে নৌকা জলে নামালো।
জলটা বেশ বেশি আছে। তারা নৌকাতে উঠে বসল। মাঝি ভাই নৌকা আগে বাড়ালো। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। ছপ ছপ শব্দ করে নৌকা আগে বাড়ল। বেশ অনেকক্ষণ চলার পর দুধারের জঙ্গলটা কাছে আসতে লাগলো। যে কোনো জন্তু জানোয়ার চাইলেই পাড় দিয়ে লাফিয়ে নৌকায় উঠে যেতে পারবে। কিছু অজানা নিশাচর পাখির ডাকও কানে আসছে। ডাক্তার হালকা চোখ লেগে গেছিল। হঠাৎ ও নৌকা, ও মাঝি ভাই, আরে এদিকে শোনো, এদিকে শোনো, এসো এদিকে। বাবু ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন বাবু। কি হলো? আমি আর আগে যাবো নি, আমার ডর লাগছে বাবু। কেন, কি হলো? সামনে দেখেন বাবু, জল ফেপেছে, আর যাবো নি। এ ওর আসার সংকেত বাবু। আপনি হয় অপেক্ষা করুন, না হলে আপনি এইখানেই নেমে যান, আমি নৌকো ঘুরবো। শুনছেন নাই, কে নৌকা নৌকা করে ডাকছে? ও রমা প্রসাদের গলা বাবু। তোর কোথায়? তুমি একা শুনতে পাচ্ছ নাকি? কই? আরে আমিও তো এখানে যে কিছু শুনতে পাচ্ছি না তো। আমি যাবো লাই বাবু। সে কি? তোমার সাথে তো আমার 1,000 টাকার কথা ছিল। আমি যাবো লাই বাবু, আপনি যতই দেন বাবু, আমি যাবো লাই। প্যারান বেঁচে থাকলে টাকা ঠিক এসে যাবে বাবু। দেখো। না বাবু, আমি লাড়বো। বেশ ঠিক আছে, কত কথা বাড়িয়ে লাভ নেই। তুমি এক কাজ করো, নৌকাটাকে পাড়ে লাগাও। মাঝি নৌকাটাকে পাড়ের সামনে নিয়ে আসতে ডাক্তার এক লাফে নৌকা দিয়ে নেমে পড়ল। এ কে বাবু, কোথায় যাচ্ছেন? তোমার প্রাণে ভয় আছে, আমার তো আর ভয় করলে চলবে না। একজনের জীবন বাঁচানো আমার কাছে সব থেকে বড় কাজ। নিশ্চয়ই এই ধার দিয়ে কোনো রাস্তা আছে, রাস্তা তো থাকবেই। আমি চললাম হেঁটে, পাশের গ্রাম থেকে নৌকা করে নেবো। যাবেন নাই বাবু, ইধারেই আছে ও রুমা প্রসাদের বাগান বাড়ি। ডাক্তার কোনো কথায় কান না দিয়ে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটা শুরু করল। লোকটা অনেক ডাকলো, কিন্তু ডাক্তার ফিরেও তাকালো না। অনেক দূর হাঁটার পর হঠাৎ ডাক্তারের মনে পড়ল তার ব্যাগটা সে নৌকাতেই ফেলে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, হঠাৎ পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো। আগে হ্যাঁ ডাক্তার বাবু, বাবুর জ্বরটা কমেছে, আপনার দেওয়া ওষুধেই কাজ হয়েছে, আপনি কাল এলেও হবে। আমি চাইলেও আজকে আর পৌঁছাতে পারবো না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। সকাল না হলে কিছুতেই যাওয়া যাবে না। না না ডাক্তার বাবু, আপনি আরামে আসুন। কলটা কেটে ডাক্তার চারিপাশে তাকালো। কি করব? ফিরে যাব নৌকায়, কিন্তু এলাম কোন দিক থেকে? তোর সাহস দেখিয়ে না এলেই হতো। ভূত কিছু হোক আর নাই হোক, সাপ কোপ আছে তো। না, দাঁড়িয়ে লাভ নেই। টর্চ খানাও আমার কাছে নেই, ব্যাগেই ছিল। সামনে এগোই, দেখি। ডাক্তার পা চিপে চিপে সামনে এগোচ্ছে।
যাক, সুস্থ আছে এটাই অনেক। রাস্তা না পেলে কাল শ্যামাচরণ বাবুকে কল করব, চিন্তা নেই। ডাক্তার হাঁটছে, হঠাৎ মেইলি গলায় কেউ কিছু একটা বলে উঠল। ডাক্তারবাবু, আমার স্বামীর প্রচন্ড শরীর খারাপ, একবার আসবেন? কে আপনি? কে? আরে কোথায় আপনি? কোথায়? কে? ডাক্তার চারিপাশে তাকালো, না, কারোকে দেখা যাচ্ছে না। এ যেই হোক, আমি ডাক্তার এটাই জানলো কি করে? না জানতে সারা শরীরে লোমগুলো কাঁটার মতন দাঁড়িয়ে উঠল। দেখুন, কে আপনি বলুন, কোথায়? বলতে একটা মহিলা হঠাৎ করে কোথাও দিয়ে এসে ডাক্তারের ঠিক পেছনে দাঁড়ালো। এখানে? ব্যাপারটা এত তাড়াহুড়ো তো হলো, ডাক্তার কিছুই বুঝতে পারলো না। কি ডাক্তারবাবু, চিকিৎসা করবেন না আমার স্বামীর? হ্যাঁ, সে তো চিকিৎসা আমি করব, কিন্তু আপনি জানলেন কি করে আমি ডাক্তার? আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন সবই তো শুনলাম। কি ডাক্তারবাবু, চিকিৎসা করবেন না? আশ্চর্য, এতক্ষণ কেউ ছিল না, হঠাৎ করে এই মহিলা এলো কোত্থেকে? আসুন। বলে সেই মহিলা সামনে সামনে এগোচ্ছে। ডাক্তার ঠিক তার পেছনে। একটা জিনিস লক্ষ্য করে ডাক্তার খটকা লাগা, মাটি তো ভেজা, আমি হাঁটছি আমার পায়ের ছাপ পড়ছে, এই মহিলার কোনো ছাপ পড়ছে না কেন? তবে কি মহিলা ভাসছে? হাট, না, আমি এগুলো কিসব ভাবছি? অনেক দূর হাঁটার পর একটা বিশাল ঘর নজরে এলো। আসুন। ডাক্তারও তার পেছন পেছন ঢুকে গেল। ভালো করে লক্ষ্য করলে হয়তো মাটিতে পড়ে থাকা বোর্ডটা দেখতে পেত। তাতে লেখা আছে রমাপ্রসাদ বাগান বাড়ি, প্রবেশ নিষেধ। তারা ভেতরে ঢুকে এল। ঘর প্রায় অন্ধকার। কোণে এক জায়গায় একটা আধ জ্বলা মোমবাতি জ্বলছে। হাওয়াতে মাঝে মাঝে মোমবাতির শিখাটা কেঁপে উঠছে। আসুন, ভেতরে আসুন। ঘরটা ঝুলে ভর্তি। এত নোংরা ঘর থাকে কি করে? ভাঙা ভাঙা সব চেয়ার, টেবিল, খাট। ঘরটা তুলনামূলকভাবে বেশ ঠান্ডা। পুরো ঘরটাতে কোথাও একটাও জানলা নজরে এলো না। এক কোণে একটা ভাঙা খাটের উপর একটা লোক শুয়ে আছে। বেশ অসুস্থ লাগছে দেখে। দেখুন তো কি হয়েছে। ডাক্তার লোকটার সামনে গিয়ে লোকটার গায়ে হাত দিয়ে দেখলো গাটা বরফের মতো ঠান্ডা। একটা সাধারণ মানুষের কি এত ঠান্ডা গা হয়? তাকে ছুঁয়ে যেন ডাক্তারের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল।
হঠাৎ কোথা দিয়ে এক পাল হাওয়া এসে মোমবাতিটা নিভিয়ে দিল। ঘরটা এবার পরিমাণের তুলনায় আরো ঠান্ডা হয়ে উঠেছে। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। আপনার স্বামীর শরীর তো বরফের চেয়েও ঠান্ডা কেন? কারণ কারণ সে অনেকদিন আগেই মারা গেছে। ডাক্তার ছিটকে সরে এলো। পুরো ঘরে হাসির আওয়াজ ভরে গেল। কিরে ডাক্তার, চিকিৎসা করবি না নাকি এরকম ফেলে মেরে ফেলবি টাকার জন্য? ডাক্তার দরজা খুঁজে কিছু করে বাইরে বেরোতে যায়। চারিদিকে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। পুরো ঘরটা প্রায় ধসে পড়েছে। অনেক ছোটাছুটির পর সব পরিবেশ আবার শান্ত হয়ে গেল। কান্নার আওয়াজে যেন ঘোর কাটলো ডাক্তার। এক মহিলা কিছু বলে বলে কাঁদছে মনে হচ্ছে না, কথাটা স্পষ্ট না। ডাক্তার আওয়াজ শুনে শুনে সেদিকে যেতে থাকলো। কান্নার আওয়াজটা ক্রমশ বেড়ে চলেছে। এবার সব স্পষ্ট হচ্ছে। তুমি মরতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। হ্যাঁ, এবার ডাক্তার দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওই তো সামনে গাছটার কেবেল গলায় দড়ি দিচ্ছে। আরো একটু এগোতে সেই লোকটাই যে একটু আগে ওই খাটটায় শুয়েছিল। আর এ তো সেই মহিলা যে তাকে এখানে আনলো। সে ওই বাঁ দিকে বেঁকে জীব বেরিয়ে আসা মৃতদেহটার নিচে বসে কাঁদছে। ডাক্তারের সাহস হলো না গিয়ে দেখা। আমি তো গিয়েছিলাম ডাক্তার খুঁজতে, কেউ আসতে রাজি হয়নি। সবাই এক গাদা টাকা চাইছে তবে আসবে বলছিল। আমি তাও মানলাম। এসে নিজের যে দুজোড়া সোনার চুড়ি ছিল ওটা দিয়ে তোমার চিকিৎসা করাতাম। তুমি তো আমাকে সেই সময়টুকু দিলে না, চলে গেলে আমাকে ছেড়ে। সব লোকেরা পিশাচ। সামান্য কিছু টাকার জন্য বিনা চিকিৎসায় তোমায় মরতে হলো। আমি তো বলেছিলাম যে সব দেব, সেই সময়টাও তুমি আমাকে দিলে না। তুমি চলে গেলে আমি আর বেঁচে কি করব? বলে সে মহিলা পাশে একটা বড় মতন পাথরে নিজে মাথা ঠুকতে লাগলো। বেরিয়ে আসছে রক্ত। ডাক্তার পুরো ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরকম পাথরে মাথা ঠুকতে থাকলে সে তো মারা যাবে। না না না, তাকে তো যা করে হোক বাঁচাতে হবে। ডাক্তার ছুটে সামনে এগোতে যাবে, পেছন থেকে কেউ তাকে চিপে ধরল। কোথায় যাচ্ছেন ডাক্তার বাবু? আরে উনি পাথরে মাথা ঠুকতে থাকলে মারা যাবে তো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কোথাও কেউ নেই ডাক্তার বাবু, দেখেন। শান্ত হন, দেখেন কেউ নেই। ডাক্তার সামনে ঘুরল। না, সেখানে কেউ নেই। ডাক্তার দেখেনি যে সামনে একটা বিশাল বড় কুয়ো আছে।
যদি সে ছুটে যেত, সে আজ ওই কুঁয়োতে পড়ে সম্ভবত আজই তার মৃত্যু নিশ্চিত ছিল। ডাক্তার আবারও লোকটার দিকে ঘুরে ভালো করে দেখল, সেই মাঝি ভাই। মাঝি ভাই, তুমি তুমি এই বাড়িতে কি? হ্যাঁ বাবু, আপনি নৌকোতে নেমে এদিকেই হাঁটতে লাগলেন। আপনার ব্যাগটাও ফেলে এসেছিলেন। আমিও আপনার পেছনে পেছনে এলুম, যদি আপনার কোনো বিপদ হয়। আমি টাকার লোভী নই ডাক্তারবাবু, আমিও আসতে চাইনি এই ভয়। আমিও ভেবেছিলাম আপনাকে যাতে ঘরে পৌঁছানো যায়, কিন্তু মাঝপথে যেন আমি কাউকে দেখলাম, আর ওই নৌকা বলে বলে ডাকা। আমি জানতুম কিছু অঘটন ঘটবে, তাই আপনার পিছু নি। আপনি তো কোনো কথাই শুনলেন নাই। জাদুর বসে যেন আপনি এ পানে এগিয়ে আসছিলেন, আর একটু দেরি হলে তো আপনি আজ মারা যেতেন কুয়োতে পড়ে। কিন্তু আমি যা দেখলাম সেটা কি ছিল? আত্মা, রমাপ্রসাদ আর ওর বউয়ের অতৃপ্ত আত্মা। আমি পেলাম একটা এই 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 গাছটাতে একটা লোক, আর এই পাথরটাতে একটা বউ মাথা ঠুকতে ঠুকতে মারা গেল। তারা কারা? আমি আপনাকে সব বলছি, লোকের মুখে শোনা কথা চলে আসছে, তাও আজ থেকে 100 বছর আগেকার কথা হবে। রমাপ্রসাদ আগে বেশ ভালোই টাকা পয়সার মালিক ছিল। ওর ভাইটা একদিন অসুস্থ হয়, ওর জন্য প্রায় সর্বস্ব দিয়েও তাকে বাঁচানো গেল না। ওর চিন্তায় চিন্তায় ও একই রোগে ভুগতে শুরু করলো। দিনে দিনে ওর সব টাকা পয়সা শেষ হয়ে গেল। ওর বউ সমস্ত ডাক্তারের কাছে গিয়ে পা ধরে ধরে বলে যাতে বিনা পয়সায় অন্তত চিকিৎসাটা করে, কিন্তু না, কেউ তা চিকিৎসা করে না। অনেক টাকা চাই, কোথা থেকে দেবে অত টাকা? তো একদিন কি হয়, রমাপ্রসাদ ওই সামনের গাছে আত্মহত্যা করে, আর ওর বউ ঠিক তার পায়ের নিচে পাথরে মাথা ঠুকে ঠুকে মাথা থেতলিয়ে ফেলে। সেও সেখানে মারা যায়। তবে দিয়ে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে চায় প্রত্যেকটা লোকের কাছে। নদীর পাড়ে পাড়ে নাকি দুজনে ওরা হেঁটে বেড়ায়। কেউ না জেনে নৌকোয় চাপালে মাঝ পথে নৌকো ডুবি হয়ে যায়। তবে দিয়ে তো রাতে বেলা কেউ আসে না, পুরো গ্রাম খালি ওই রমাপ্রসাদের ভয়। আসেন বাবু, চলে আসেন, এখানে থাকেন না। ভোর হচ্ছে, আপনাকে পৌঁছে দিই, আপনারও তো রুগী দেখার আছে, তাড়াতাড়ি আসুন। ডাক্তার সব কথা শুনে অবাক। আকাশে হালকা ক্ষীণ আলোর রেখা ফুটে উঠেছে। তারা হাঁটতে শুরু করল নদীর দিকে, পেছনে ফেলে সেই রমাপ্রসাদের বাগান বাড়ি।